আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাবরা বিজয় মসজিদ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় দেখো, সপ্তম অধ্যায় মহাকর্ষ ও পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা জানো যে পৃথিবী তো জানোই, পৃথিবী হলো সৌরজগতের একটি গ্রহ। যেই গ্রহটা হলো আদর্শ গ্রহ, যেই গ্রহে আমরা বাস করি এবং যেটার মধ্যে প্রাণীর অস্তিত্ব রয়েছে, প্রাণী বসবাস করার মতো উপযুক্ত পরিবেশ রয়েছে, এটা হলো পৃথিবী। তাহলে আমরা পৃথিবীতে বাস করি। তাহলে পৃথিবী ও মহাকর্ষ, তো দেখো আজকে যে প্রথমে পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ, এই মহাকর্ষটা কি? এই যে তোমরা সপ্তম শ্রেণীতে তোমরা পড়ে আসছো যে সৌরজগৎ, সৌরজগতের মধ্যে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই উপগ্রহগুলো, এই গ্রহগুলো রয়েছে। এর মধ্যে আরও উপগ্রহ রয়েছে, যেমন পৃথিবীর একটা উপগ্রহ তোমরা সবাই চিনো, যেটা চাঁদ, পৃথিবীর একটা উপগ্রহ। আরও অন্যান্য গ্রহের অনেক অনেক উপগ্রহ রয়েছে। ওইদিকে আমি আর কথা বাড়াচ্ছি না। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে পৃথিবী ও মহাকর্ষের মধ্যে প্রথমে মহাকর্ষটা কি? মহাকর্ষ যে এই যে সৌরজগৎ একটা বিশাল জগৎ, এরকম আরও অনেক সৌরজগৎ রয়েছে। অনেকগুলো সৌরজগৎ নিয়ে গ্যালাক্সি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিশাল জগৎ, এদের মধ্যে একটা আরেকটার আকর্ষণ করছে এবং প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণটা, এটাকে বলা হয় মহাকর্ষ। তাই যে এই যে মহাবিশ্ব, এই যে দেখো সূর্যকে কেন্দ্র করে এই যে গ্রহগুলো ঘুরছে, গ্রহগুলোকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরছে। এর মধ্যে সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এবং এই যে বিশাল ফাঁকা জায়গা রয়েছে এর মধ্যে, এই সব মিলিয়ে হইল মহাবিশ্ব। আর এই মহাবিশ্বের মধ্যে প্রত্যেকটি বস্তুকণা একটা আরেকটারে আকর্ষণ করে। এই যে আকর্ষণ, এটাকে বলে মহাকর্ষ। আর তোমরা জানো, দেখো সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে, সূর্যের যদি আকর্ষণ না থাকতো তাহলে এরা সূর্যের অধীনে থাকতে পারতো না। তাহলে যেহেতু সূর্যের অধীনে এরা রয়েছে, তাইলে সূর্যের আকর্ষণ এদের মধ্যে রয়েছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাইলে চাঁদের উপর পৃথিবীর একটা প্রভাব রয়েছে। পৃথিবীও চাঁদকে কি করছে? আকর্ষণ করছে। তার মানে এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণা একটা বস্তু আরেকটাকে তার নিজের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মহাকর্ষ বুঝতে পেরেছো। তাইলে মহাকর্ষ বল, দেখো সূর্য একটা বল দ্বারা বুধ গ্রহকে বা প্রত্যেকটা গ্রহকে কি করছে? তার নিজের দিকে আকর্ষণ করছে। তো যে বল দ্বারা আকর্ষণ করছে, এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একটা বস্তুকণাকে যে বল দ্বারা আকর্ষণ করে, এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। তো শিক্ষার্থী বন্ধুরা, মহাকর্ষ যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একটা বস্তু আরেকটাকে যে বল দ্বারা আকর্ষণ করে, তাকে মহাকর্ষ বল বলে। তাহলে
মহাকর্ষ বল আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিউটনের মহাকর্ষ সূত্র, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা হলো, বিজ্ঞানী নিউটন এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একটা আরেকটা বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে, এই বলটাকে সে পরিমাপ করেছে। হ্যাঁ, এই যে বলটা নির্ণয় করার জন্য একটা সূত্র সে আবিষ্কার করেছে, এই সূত্রটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। তা বিজ্ঞানী নিউটন মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা যে বল দ্বারা আকর্ষণ করে, এই বলটাকে আবিষ্কার করার জন্য যে সূত্রটা আবিষ্কার করেছে, বল পরিমাপ করার জন্য যে সূত্রটা আবিষ্কার করেছে, এই সূত্রটার নাম নিউটনের মহাকর্ষ সূত্র। তো বন্ধুরা দেখো, মহাকর্ষ সূত্রটা হলো, এখানে যদি একটা বস্তু নাও আর অন্য আরো একটা বস্তু, এই ছোট্ট একটা বস্তু হোক, এই বস্তু দুইটার মধ্যে একটা আরেকটারে তার নিজের দিকে আকর্ষণ করে। ধরি এটার ভর হইল m1 আর এটার ভর হইল m2, আর এদের মধ্যবর্তী দূরত্বটা হইল d। বন্ধুরা দেখো, দুইটা বস্তু, এই বস্তুটা m1 ভর বিশিষ্ট বস্তুটা m1 ভর বিশিষ্ট বস্তু, m2 ভর বিশিষ্ট বস্তুটাকে একটা আরেকটারে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই বস্তুটার ভর, দুটোটা বস্তুর ভর যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা হবে বেশি। আর যদি বস্তু কণাদ্বয়ের মধ্যে ভর কম হয়, দুটোটা বস্তু ছোট বস্তু হয়, তাহলে আকর্ষণ বলটা হবে কম। তাইলে এদের ভর বেশি হইলে আকর্ষণ বলটা হবে বেশি, এবং ভর কম হইলে আকর্ষণ বলটা হবে কম। তাইলে কমের সময় কম, বেশি সময় বেশি, তাইলে বলটা হবে ভরের গুণফলের সমানুপাতিক, m1 m2। তো বন্ধুরা দেখো, দুটোটার ভর যদি ভর বেশি হয় তাহলে আকর্ষণ বল, দুটোটার মধ্যে আকর্ষণ বলটা হবে ভরের গুণফলের সমানুপাতিক। মানে ভর বেশি হইলে আকর্ষণ বল হবে বেশি, বেশি সময় বেশি, তাইলে সমানুপাতিক। আর এই বস্তু দুটোটা যদি দূরে যায় তাহলে আকর্ষণ বল হবে কম, এবং কাছে থাকলে এদের মধ্যে আকর্ষণ বলটা হবে বেশি। তোমরা চুম্বকের ক্ষেত্রেও তোমরা দেখেছো, চুম্বক, দুইটা চুম্বক কাছাকাছি আনলে এদের আকর্ষণ বলটা বেশি বোঝা যায়, আকর্ষণ বল বেশি। আবার যদি দূরে নেও আস্তে আস্তে, তাহলে আকর্ষণ বলটা কম অনুভব হয়। তাইলে এরকম, তাইলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এটা দৈর্ঘ্যের উপরও নির্ভর করে। তাহলে দৈর্ঘ্য বেশি হইলে আকর্ষণ বলটা হবে কম, দৈর্ঘ্য কম হইলে আকর্ষণ বল হবে বেশি। তাহলে এই যে আকর্ষণ বলটা, এটা তাইলে দৈর্ঘ্যের উল্টা, দৈর্ঘ্য বাড়লে আকর্ষণ বল কম, দৈর্ঘ্য কমলে আকর্ষণ বল বেশি। তাহলে এই আকর্ষণ বলটা হবে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আর এই দুটোটা বল কার্যক্রমটা একবারই চলে, এই জন্য F is proportional হলো m1 m2 divided by b square। তাহলে এই যে আকর্ষণ বল, এদের আকর্ষণ বলের পরিমাণটা হবে
বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইখানে তোমার সুতরাং এটা থেকে লেখা যায় F ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে দেখো এই যে সমানুপাতিকটা, এই সমানুপাতিকটা উঠানো হয়েছে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়া, যেটাকে জি, ক্যাপিটাল লেটারের জি। তাহলে জি হইল এখানে মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এখানে জিটা হইল মহাকর্ষীয় ধ্রুবক। তো বন্ধুরা মহাকর্ষীয় ধ্রুবকটা দিয়ে সমানুপাতিকটা উঠাই একটা সমান চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এই আকর্ষণ বলটা হবে জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো এই নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা হলো এই, গাণিতিক সূত্রটা হলো এই, F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিউটনের মহাকর্ষ সূত্রটাও তোমরা বুঝতে পেরেছো এবং এটা শিখতে হবে। হ্যাঁ, বিজ্ঞানী নিউটন, তার একটা গুরুত্বপূর্ণ অবদান নিউটনের মহাকর্ষ সূত্র যে আবিষ্কার করা। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা আবারও বলি। নিউটনের মহাকর্ষ সূত্র হইল, এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুকণা একটি বস্তু আরেকটি বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ যে বলের মানটা বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তুকণাদ্বয়ের ভর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, ভর কেন্দ্র বরাবর ক্রিয়া করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা বুঝতে পেরেছো। এখন 4 নম্বরে যেটা রয়েছে অবিকর্ষ। তো অবিকর্ষটা কি? অবিকর্ষটা হইল 4 নম্বরে যে অবিকর্ষ, অবিকর্ষ হইল মনে করি এটা পৃথিবী, আর পৃথিবীতে কোনো একটা বস্তু তো এই যে পৃথিবীর তার পৃষ্ঠের মধ্যে আমরা কি আছি? প্রত্যেকেই আমরা ঘোরাঘুরি করছি বা চলাফেরা করছি। তো বন্ধুরা, পৃথিবী, এই যে পৃথিবীটা প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে বা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা আকর্ষণ করে এদিকে, 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 যদি আকর্ষণ না করত তো বস্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে অন্যদিকে চলে যেত। তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলে অবিকর্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে পৃথিবীও একটা বস্তু, আর প্রত্যেকটা এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু এরও বস্তু। তো বলা ছিল মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একটি অপরটিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অবিকর্ষ বলে। তাহলে পৃথিবী এবং অন্যান্য বস্তুর মধ্যে যে আকর্ষণ, এইটাও একটা অবিকর্ষ। তাহলে পৃথিবী একটা, আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে
সকল এই যে অনেক ঘটনা ঘটছে, প্রত্যেক বস্তুর সাথে একটা বস্তুর যে সম্পর্ক, পৃথিবীর যে আকর্ষণ, এই আকর্ষণটাকে একটা বিশেষভাবে প্রকাশ করছে অভিকর্ষণ। তাহলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ হলো পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই অভিকর্ষ বলে। আশা করি তোমরা অভিকর্ষটা বুঝতে পেরেছো। এখন অভিকর্ষ ত্বরণ। শিক্ষার্থী বন্ধুরা, অভিকর্ষ ত্বরণ হইল অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এরপরে অভিকর্ষ ত্বরণ জি। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু gm ডিভাইড বাই ডি স্কোয়ার। তা এই সূত্রটা তোমরা শিখবে। দেখো, জি হইল মহাকর্ষীয় ধ্রুবক, আর এমটা হইল পৃথিবীর ভর, আর ডিটা হইল পৃথিবী থেকে কোনো বস্তুর যে দূরত্ব, এই দূরত্বটা। সুতরাং জি ইকুয়াল টু gm ডিভাইড বাই ডি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে এই সূত্রটা দিয়ে তোমরা নির্ণয় করতে হবে। এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান, আদর্শ মান হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু শিখবে। তো বন্ধুরা, আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আর কথা না বাড়িয়ে আমার ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে হয়তো দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।